যে সলভ হইতে চায় না। তো এদিক দিয়ে একটু সতর্ক থাকা যে খুব বেশি লোড বা খুব বেশি একই স্ক্যান যেন বারবার আমরা ইয়াতে না দেই, ল্যাবগুলোতে না দেই। আহ, তাহলে হবে কি যে একটু ফ্রি থাকবে ল্যাবটা, অনেক ভারী হয়ে যাবে না আপনার স্ক্যানের জন্য। তাহলে স্লোটা কম করবে। আর চেষ্টা করবেন এট এ টাইমে বেশি ইনফরমেশন নিয়ে আসার জন্য, যে এনম্যাপের একটা স্ক্যান দিয়ে আমি যেন অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসতে পারি একটা স্ক্যান দিয়ে। আচ্ছা, তো এই হচ্ছে এক্সামের মোটামুটি একটা প্রসিডিউর আর কি। এখন এই এক্সাম প্রসিডিউরের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে হচ্ছে গতকালকে রাত্রে 12টা 30-এর দিকে হচ্ছে আমি কনফার্মেশন মেইল পাইছি। আচ্ছা। তো এখন পর্যন্ত অ্যাক্টিভও করি নাই কুপন থেকে। আচ্ছা। তো আমার হচ্ছে রিসেন্ট এখন এক্সাম চলতেছে, তা আমি কি এটা মানে 1 মাস পরে কি ডেটটা কি 30 দিনের বেশি নেওয়া যায় হ্যাঁ, পিছানোর এখন জন্য? বিষয়টা হচ্ছে আপনি যদি মেইলটা একটু খেয়াল করেন, আমি আবার একটু দেখাই। আপনি যদি এখানে মেইলটা একটু খেয়াল করেন আপনার, আমি যে কাজটা করছি এখান থেকে, ভাউচারটা কোথায় গেল, এটা, তো এইটা কপি করে হচ্ছে আমি এখন নিছি। এইটা আপনার অনলি 7 ডেজ ভ্যালিডিটি থাকবে। আগামী 7 দিনের মধ্যে যখন মেল পাইছেন, 20 ঘন্টা অলরেডি হয়ে গেছে আমার এটা। তো আপনি 7 দিনের মধ্যে যদি এটা আমি সাবস্ক্রাইব যেভাবে করছি এখানে, যদি আপনি এভাবে সাবস্ক্রাইব না করেন তাহলে হচ্ছে এটা এক্সপায়ার হয়ে যাবে, পরবর্তীতে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন না। এখন যেহেতু মেইলে মেনশন করে দিচ্ছে 30 ডেজ, তো আমার রিকমেন্ডেশন থাকবে 30 ডেজ, বাট এটা ইউজুয়ালি 1 বছর পর্যন্ত আপনার এইভাবেই থাকবে। এখানে আমি এখন এখন পর্যন্ত এটা অ্যাক্টিভ করিনি। অ্যাক্টিভ ড্যাশবোর্ডে ক্লিক করার আগ পর্যন্ত এটা 1 বছর পর্যন্ত আপনার এখানেই থাকবে। যখন আপনি ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ করে ফেলবেন তখন থেকে 30 দিনের মধ্যে আপনার সম্পূর্ণ প্রসিডিউর শেষ করতে হবে। ও মানে ভাউচার অ্যাড করার পরে 1 বছরের মধ্যে এক্সাম দিতে পারবো নাকি? হ্যাঁ, ইউজুয়ালি 1 বছরের মধ্যে হয়। মানে যেটা কিনা হয়, ধরেন আমি কিনছি যেটা, ভার্সন 1 এর ক্ষেত্রে যদি এটা বলি, আমার ওইরকম ইয়া ছিল। বাট আপনি যদি হ্যাকার্স ফর হিউম্যানিটি আপনার ইমেলটা চেক করেন, ইমেলে তারা হচ্ছে আহ, বলে দিছে নিচে হ্যাঁ, তিরিশ ক্রিটিক্যাল দিন বলে ডেডলাইন। দিচ্ছে। হ্যাঁ, ইউর ক্লক স্টার্টস নাও, ইউ হ্যাভ 30 ডেজ ফ্রম দ্য ডেট অফ দিস ইমেল। তো এটা রিকমেন্ডেড টাইম হচ্ছে, আপনি যেহেতু তারা 30 ডেজ এর মধ্যেই কমপ্লিট করতে বলতেছে, আমি বলবো যে 30 ডেজ এর মধ্যেই কমপ্লিট করে ফেলেন আর কি। আচ্ছা, আপনি কি কালকে রাত্রে মেইল পাইছেন নাকি? হ্যাঁ, আমিও এই মেলটা গতকালকে রাতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই একই সময় পাইছি অথবা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী ইয়াতে যাই, স্টেপে যাই। তো এর পরবর্তীতে হচ্ছে, এখন হচ্ছে এক্সাম প্রিপারেশনের বিষয়টা, যে এখন আমাদের এখানে প্রশ্নটা থাকে বেসিক্যালি 5টা রেঞ্জ থাকে বা 5টা ক্যাটাগরিতে প্রশ্ন থাকে। তো যেহেতু 53টা প্রশ্নের কথা বললাম, ভার্সন 2 তে এখন পর্যন্ত যারা এক্সাম দিচ্ছে তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি, 53 কোয়েশ্চেন, অর্থাৎ 53টা কোশ্চেন থাকে। তো এই 53টা প্রশ্ন বা চ্যালেঞ্জ হচ্ছে 5টা ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। তো তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি রেঞ্জ, আর এটা হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশন, আইওটি, ওয়েব এন্ড সিটিএফ। তো এই 5টা রেঞ্জের মধ্যে হচ্ছে ডিভাইডেড থাকবে। ইউজুয়ালি অ্যাক্টিভ ডিরেক্টরিতে 10টা 12টা বা 15টা এরকম প্রশ্ন থাকে। বাইনারি এক্সপ্লয়টেশনে তার থেকে একটু বেশি থাকতে পারে। আইওটিতেও এরকম। তো অন এভারেজ সবকিছুতে সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের 48টা বা 53টা প্রশ্ন থাকবে আর কি। তো এই পরীক্ষাটা পাশ করতে হলে অফিসিয়ালি ইসি কাউন্সিল যেটা বলতেছে, তারা একটা কোর্স মডিউল দিয়ে দিয়েছে। তো আমরা যদি এটা দেখি, এখানে অলমোস্ট 12টা বা 14টা মডিউল আছে। আমাদের সময় সম্ভবত 12টা ছিল, এখন কয়টা, 14টা বা 14টা রিপোর্ট রাইটিং সহ হচ্ছে 14টা। এখন এইটা যদি একটু খেয়াল করেন, এটা অলরেডি হচ্ছে 31 পেজের একটা ডকুমেন্ট, এবং পুরো ডকুমেন্টটাই হচ্ছে টপিক দিয়ে ভর্তি আর কি। একটা হচ্ছে মেইন টপিক, দেন সেটার সাব টপিক। তো এটা যদি ইউজুয়ালি আমরা শেষ করে 30 দিনের মধ্যে এক্সাম দিতে চাই, এখানে অনেকেই আছি আমরা যারা হচ্ছে ইউজুয়ালি পেনিট্রেশন টেস্টিং করি না, রেগুলার এই ফিল্ডের সাথে সরাসরি সম্পৃক্ত না। তো তাদের জন্য আসলে 30 দিনের মধ্যে এই জিনিসটা শেষ করে প্রপারলি এক্সামে বসা পসিবল না। তো এই জন্য হচ্ছে এই অফিসিয়াল মডিউলটা যদি আমরা এখন ফলো করতে যাই, এটা আসলে প্র্যাকটিক্যাল হচ্ছে না। সেজন্য হচ্ছে আমি এটাকে একটু ভেঙে, যতটুকু আসলে এক্সামের জন্য প্রয়োজন এবং না হইলেই নাই,
সেরকম একটা ডকুমেন্ট রেডি করছি আর কি, যেটা হচ্ছে আপনি যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনার মোটামুটি এক্সামের জন্য কভার হয়ে যাবে। তো আমি এখানে এটার নাম দিচ্ছি হোয়াট টু লার্ন ফর সি প্যান্ট এন্ড এলপিটি মাস্টার এক্সাম, ঠিক আছে। তো এটা একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে, এটা আমি মেনশন করে দিয়েছি এখানে যে এটা শুধুমাত্র এক্সাম স্পেসিফিক, এবং এই যে মডিউলটা বা এই যে লিস্ট অফ টপিকস আমি রেডি করছি, এটা হচ্ছে কাউকে হাই লেভেল ইন্ডাস্ট্রি লেভেল এক্সপার্ট বানানোর জন্য না, শুধুমাত্র এই এক্সামকে কেন্দ্র করে বা এক্সাম পাস করার জন্য যতটুকু শিখতে হবে আর কি। তো এখানে আমি অ্যাক্টিভ ডিরেক্টরি রেঞ্জ অর্থাৎ যে 5টা ক্যাটাগরি আছে সেই 5টা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। কারণ আমরা যদি এইভাবে 14টা মডিউল বা অধ্যায় হিসেবে ভাগ করি এটা আসলে একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা হচ্ছে যাতে সহজে প্রিপারেশন নিতে পারি এজন্য হচ্ছে রেঞ্জ সরি রেঞ্জ অনুযায়ী হচ্ছে এটাকে বিভক্ত করে দিছি। তো অ্যাক্টিভ ডিরেক্টরি রেঞ্জে আমাদের কি কি শিখতে হবে? আমাদের শিখতে হবে এনম্যাপ, এনম্যাপ টুলস। তো এনম্যাপ টুলস দিয়ে আমরা বেসিক্যালি আর একটু ইন ডেপথ যাবো। এখানে ওএস বলা আছে, ওএস যদি আমরা এক্সপেন্সিভ সরি কি বলে অ্যাগ্রেসিভ স্ক্যান দিই তাহলে ভার্সন বা আদার সবকিছু চলে আসে। তো এনম্যাপ সম্পর্কে আমাদের একটু ডিটেল জানবো, কিভাবে ডোমেইন বের করতে হয়, কিভাবে নেট বায়োস নেম বের করতে হয়। আমি যদি একটু উদাহরণ দেই, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার সময় এরকম একটা প্রশ্ন ছিল যে আইপি দেওয়া থাকে ইউজুয়ালি, তো এই আইপির নেট বায়োস নেম বা অমুক মেশিনের নেট বায়োস নেম কি, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা এইখানে এই ডিভাইস এই আইপিতে কোন উইন্ডোজ কোন অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, উইন্ডোজ 2012 অথবা উইন্ডোজ 2016 সার্ভার এটা ইউজ হচ্ছে। তো এরকম কিছু কিছু প্রশ্ন থাকে, তো এইটা যদি আমরা জানতে চাই তখন আমাদের এনম্যাপের প্রয়োজন হবে। এরকম ভাবে প্রতিটা টপিকে হচ্ছে এখানে একদম মানে আপনার এক্সামের কোয়েশ্চেন রিলেটেড। দ্যাট মিনস হচ্ছে এখানে প্রতিটা জিনিসই হচ্ছে একদম আহ, আপনাকে এক্সামে আপনার প্রশ্ন সলিউশন করার ক্ষেত্রে লাগবে। যদি আপনি এই প্রতিটা জিনিস কভার করেন, এখানে অল্প কয়েকটা জিনিস আমি খুবই অল্প করে অ্যাড করছি, তো এই জিনিসগুলো যদি আপনারা শেষ করতে পারেন তাহলে অ্যাক্টিভিটির প্রতিটা প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। এখন এখানে কথা আছে, এখানে কথা কি ধরেন এই যে এলএসএ এসএস, তো এই জিনিসটা কি, এই জিনিসটা শিখতে হলে আপনার কিছু প্রিরিকুইজিট লাগতে পারে, ঠিক আছে। ধরেন এটা শিখতে হলে আপনার বুঝতে হবে ট্রি কি, ফরেস্ট কি, অ্যাক্টিভিটিতে গ্রুপ পলিসি কিভাবে কাজ করে, এই জিনিসগুলো শিখতে হবে। তো সেগুলো এটা পড়ার পাশাপাশি চলে আসবে, ঠিক আছে, সেটা মেনশন করি নাই আমি এখানে। তো আপনারা হচ্ছে পড়ার সময় এটা একটু বুঝে বুঝে পড়বেন, বের করে পড়বেন যে এটা বুঝতে আপনার আসলে কি কি পড়তে হবে, তাহলে হচ্ছে জিনিসগুলো আপনার জন্য আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে টপিক গুলো মেনশন করা এগুলো হচ্ছে সরাসরি আপনার প্রশ্নের সাথে রিলেটেড। অর্থাৎ আপনি যখন যে ক্র্যাক ম্যাপ এক্সাক্ট এটা একটা টুলস, নেট এক্সাক্ট এটা একটা টুলস, আপনি যখন এটা পড়তে যাবেন এই টুলসটা কিভাবে কাজ করে, এটা কি কি ফ্ল্যাগ আছে, আমার কি কি আসতে পারে, আমি এটা দিয়ে কিভাবে লগ ইন করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আপনার বের করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে পরবর্তী যে রেঞ্জটা থাকে সেটা হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশন রেঞ্জ। তো এইখানে হচ্ছে এসএসএইচ থেকে শুরু করে আপনার প্রিভিলেজ এসকেলেশন বা আদার্স কিছু ইয়া বের করতে হয়, বাইনারি কিছু বেলও বের করতে হয়, এরকম টাইপের কিছু প্রশ্ন থাকে, এই যে রেজিস্ট্রি বেলও বের করতে হয়। তো এগুলো হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি ট্রাই করবেন পড়ার জন্য যে আমি কিভাবে হচ্ছে এই বেলগুলো রেজিস্ট্রি বেলগুলো আমি কিভাবে বের করতে পারি বাইনারি থেকে। এই টাইপের কোশ্চেন গুলো ইউজুয়ালি থাকে আর কি। আচ্ছা, পরবর্তী রেঞ্জ হচ্ছে আইওটি রেঞ্জ। তো আইওটি রেঞ্জে বেসিক্যালি বিন ওয়ার্ক দিয়ে অনেক কিছু সলভ করে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে ফাইল সিস্টেম থেকে টুকটাক কিছু প্রশ্ন আসে আর কি। আর দেন হচ্ছে ওয়েব রেঞ্জ। তো আমি একটু কয়েকটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যদি আপনাকে একটু বলে বলে বলতে পারতাম তাহলে হচ্ছে ভালো হতো, দেখি আমি পাই কিনা। আর অনেকে আজকে সেশনটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে কিভাবে যে অনেকে হচ্ছে পরিচিত থাকে যে অনেক সময় সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে, তো আরেকজন থেকে রিপোর্ট নিয়ে আমি পরীক্ষা দিয়ে দিব। এটাতে কি হবে যে আপনার এই যে এক্সামটা দিচ্ছেন এটার অ্যাকচুয়াল কোনো মিনিং থাকবে না। আপনি পাশ করে যাবেন হয়তো বা সিপেন পেয়ে যাবেন, হয়তো বা এলপিটিও পেয়ে যাবেন 90% স্কোর করে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনটা থাকবে না। আপনি নিজে অ্যাকচুয়ালি পরীক্ষাটা দেন, জেনুইনলি পরীক্ষাটা দেন। তো এইটা একটু খেয়াল রাখবেন যে একটু শিখে পরীক্ষা দেওয়াটা ভালো। এখানে যে বিষয়গুলো আমি মেনশন করছি আপনি যদি এগুলো জাস্ট 10-12 দিন একটু পড়েন, ঘুরে নাও। তো এখন যারা গতকালকে ইয়া পেয়েছেন, ভাউচার পেয়েছেন, তারা হচ্ছে আগামী 15 দিন পরে শিডিউল করতে পারেন ফার্স্ট সেশন। আর 15 দিনে হচ্ছে এটা আম, পড়ে ফেলতে পারেন, পড়ে মোটামুটি প্রিপারেশন নিয়ে হচ্ছে দেন এক্সাম দিতে পারেন আর কি। তো এটা হচ্ছে সাজেশন থাকবে। তো আমি যদি আপনাকে একটা
প্রশ্ন সরাসরি বলি যে ধরেন কোথায় আছি আমরা, ওয়েবে আছি। তো ওয়েবের প্রশ্নগুলো কেমন হয়, ধরুন ওয়েবে একটা প্রশ্ন করে এরকম যে ফ্ল্যাগ ওয়ানটা যে একটা ফাইলের নাম থাকবে, ধরেন ফ্ল্যাগ ওয়ান ডট টিএক্সটি। তো এইটার কন্টেন্টটা কি এবং এটা কোথায় কোন আইপিতে আছে এটা মেনশন করা থাকবে যে এই আইপিতে আছে। তো এই আইপিতে হচ্ছে আমি ফ্ল্যাগ ডট টিএক্সটি ভ্যালুটা বা কন্টেন্টটা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো আপনার কি করতে হবে, সেই ধরেন একটা আইপি দিল 10.10.150.250 এরকম একটা আইপি দিল আপনাকে। তো এই আইপিতে বললো যে এপিতে হচ্ছে ফ্ল্যাগ ডট টিএক্সটি অথবা রোবট ডট টিএক্সটি অথবা ধরেন এমন একটা ফাইলের নাম দিল যে এই ফাইলের কন্টেন্ট কি হবে। তখন হচ্ছে কি করতে হবে, আপনার nmap দিয়ে সেখানে কি কি পোর্ট আছে, কি কি সার্ভিস আছে, এগুলো বের করতে হবে। সেই সার্ভিস রিলেটেড দেখবেন যে একটা সিভি থাকবে অথবা কোনো একটা বার্নাবিডি থাকবে, সেটা খুবই কমন এবং ওয়েল নোন। দেন হচ্ছে সেই সিভি এর এক্সপ্লয়েট এনে আপনাকে এক্সপ্লয়েট করতে হবে। এক্সপ্লয়েট করে হচ্ছে সেই মেশিনে ঢুকতে হবে, ঢুকে হচ্ছে সেই ফাইলটা আপনার রিড করতে হবে। সেটা যদি লিনাক্স হয় তাহলে ক্যাট বা টাচ, আর যদি ইয়া হয় আম, কি বলে উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ এর কমান্ড দিয়ে হচ্ছে সেটা রিড করে সেটার কন্টেন্ট রিট্রিভ করে আপনাকে আনসার সাবমিট করতে হবে। তো এইভাবে হচ্ছে চ্যালেঞ্জ গুলো থাকে, ঠিক আছে। তো আপনি যদি এখানে মোটামুটি ওয়েবের জন্য এই জিনিসগুলো পড়েন, এলএফআই ফিল্টার বাইপাস এগুলো একটু ভালো করে পড়েন। এটার একটা একটু হার্ড একটা ইয়া ছিল আমার সময়, বর্তমানে একটা এটা নিয়ে আছে কিনা আমি ক্লিয়ার বলতে পারতেছি না, বাট আমি ভার্সন ওয়ানে পেয়েছিলাম এলএফআই নিয়ে, খুবই হার্ড একটা ইয়া ছিল আর কি। তো এলএফআই একটু ভালো করে পড়বেন, এলএফআই থেকে আরসি কিভাবে হয়, এই জিনিসগুলো যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনার এক্সামে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেন হচ্ছে সিটিএফ রেঞ্জ গুলো অনেক বেশি হার্ড থাকে এরকম না, আমরা রেগুলার যে সিটিএফ গুলো খেলি এগুলোর মতোই থাকে। তো এত এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। বেসিক্যালি হচ্ছে বেসিক যে জিনিসগুলো এসকিউএল নিয়ে খুব একটা আমার জানা নেই থাকে কিনা, বাট এটাতে সম্ভবত আছে বি2 তে। দেন হচ্ছে বেসিক ফর ডিকোডিং, জাস্ট আপনাকে একটা কন্টেন্ট আসতে পারে সেটা জাস্ট ডিকোড করে আপনাকে বসাইতে হবে এরকম আর কি। দেন হচ্ছে রিভার্স কমিউনিকেশন, রিভার্স শেল আপলোড করে হচ্ছে রিভার্স কমিউনিকেশন করে হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করে সেই মেশিন থেকে হচ্ছে আপনার কোনো ফাইল বা কন্টেন্ট রিট্রিভ করে সেগুলোর আনসার বের করা লাগতে পারে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আপনার সিলেবাস আর কি, শর্ট সিলেবাস আমার পক্ষ থেকে। যদি এইটা কভার করতে পারেন এক্সামের জন্য গুড এনাফ, এটা আপনার সেকেন্ড ভার্সন 2 এর জন্য। এখন কথা হচ্ছে এইটা এভাবে যে দিছি অনেকের ক্ষেত্রে হয়তো বা সহজ, যে আমি এটা দেখে কভার করতে পারবো, কোনো সমস্যা নাই। আর অনেকে হয়তো বলতে পারেন যে আমার হাতে সময় আছে, আমি এখন পর্যন্ত বাউচার পাইনি, অথবা আমার আরেকটু এক্সপেন্সিভ কি দরকার, যে প্ল্যান দরকার, যেটা হচ্ছে ফলো করে আমি প্রপার ভাবে হচ্ছে আমার প্রিপারেশনটা আমি নিতে পারবো। তো এটার জন্য হচ্ছে আমি 30 days এর একটা প্ল্যান বানাইছি, সেম এটার উপর বেস করেই এটাকে আরেকটু ভেঙে ভেঙে আরেকটু ডিটেইল। তো এটা হচ্ছে আপনি প্রতিদিন যদি অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা সময় দেন, এটাতে হচ্ছে আপনি কভার করতে পারবেন। তো এই ডকুমেন্টটা বেসিক্যালি হচ্ছে চ্যাটজিপিটি জেমিনি দিয়ে বানানো। এন্ড আমি পার্সোনালি হচ্ছে খুব মনোযোগ দিয়ে পুরো ডকুমেন্টটা রিভিউ করছি এবং কিছু জায়গায় মডিফিকেশন করে তৈরি করছি। তো এটা যদি আপনি করেন, এখানে প্রতিদিনের জন্য আপনাকে আলাদাভাবে, এবং এটাও রেঞ্জ অনুযায়ী, যে অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে আপনার হচ্ছে 1 থেকে 6 দিন 7 দিন এরকম প্রিপারেশন নেবেন, দেন হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশন, দেন আইওটি এইভাবে। তো অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য ডে 1 উইন্ডোজ অ্যান্ড অ্যাড এনুমারেশন। আমরা যদি এটা একটু দেখি, এখানে nmap দেওয়া যদিও, বাট এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে যেহেতু এটা ফুল এবং কমপ্লিট একটা সলিউশন, আমি এখানে যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ডিরেক্টরি জানতে হলে বা এখানে এলএসএ এসএস বেসিক সম্পর্কে জানতে হলে দেখবেন যে আপনার এটা রিলেটেড প্রিরিকুইজিট যেগুলো সেগুলো চলে আসবে। তো এখানে প্রিরিকুইজিট বা বেসিক জিনিসগুলো অ্যাড করা নাই, একদম প্রশ্নের সাথে সম্পৃক্ত এমন যে টপিক বা এমন যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই শুধুমাত্র অ্যাড করা। বাট এইখানে হচ্ছে সেই জিনিসগুলো চলে আসবে। তো এখানে কি আসলো, উইন্ডোজ এন্ড অ্যাড অ্যাক্টিভ ডিরেক্টরি এনুমারেশন। তো এখানে দেখবেন যে এই যে nmap উইন্ডোজ এনুমারেশন, এখানে ওএস আইডেন্টিফিকেশন, হোস্ট নেম। তো এখানে প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, আইপি থেকে ওএস, হোস্ট নেম, ডোমেইন, নেটবায়োস। তো এইটা যে একটা কি বলে, এটা একটা ফ্লো চার্টের মতো আর কি, যে আমরা এইভাবে এইভাবে হচ্ছে যাইতে পারি। এবং এই প্রতিদিনের জন্য আমি হচ্ছে এখানে কিছু রিসোর্স অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। অনেকে হয়তো বা আহ খুঁজে পাওয়াটা মুশকিল, বের করা মুশকিল, যে আমি আসলে কোন জায়গা থেকে এই জিনিসটা শিখবো। তো এখানে মেনশন করে দিচ্ছি যে আমি ট্রাইহ্যাকমির অ্যাক্টিভ ডিরেক্টরি বেসিক্স এই রুম থেকে হচ্ছে আপনি এই জিনিসগুলো শিখতে পারেন। ট্রাইহ্যাকমির উইন্ডোজ ফান্ডামেন্টাল থেকে আপনি এই জিনিসগুলো শিখতে পারেন, ঠিক আছে। দেন
আমি আপনাকে নিজেকে যাচাই করার জন্য এটাও করে দিছি যে দিন শেষে আসলে আপনার কি জানতে হবে বা কি পারা উচিত, যে এখান থেকে আইডেন্টিফাই অল ফোর রিকোয়ার্ড উইন্ডোজ এন্ড অ্যাক্টিভিটি ডিটেইলস উইথআউট অ্যাসিস্ট্যান্স। মানে হচ্ছে এখানে যে এই জিনিসগুলো মেনশন করা হয়েছে, এখানে এই জিনিসগুলো মেনশন করা হয়েছে, এগুলো আপনি কারো অ্যাসিস্ট্যান্স ছাড়া, ইভেন এআই এর অ্যাসিস্ট্যান্স ছাড়া হচ্ছে আপনি যদি বার করতে পারেন নিজে নিজে, তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা শিখতে পারছেন ডে ওয়ান এর জন্য। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, ফ্লেক্সিবিলিটির বিষয় হচ্ছে সেপ এন্ড ভার্সন 2 তে আপনি চ্যাটজিপিটি জেমিনি ইউজ করতে পারবেন। তো এখানে এর চাইতে বড় আর হেল্প হইতে পারে না আরকি। তো এক্সামে আপনি যখন কোনো ইস্যু হবে আপনি ইনস্ট্যান্ট জিপিটি অথবা জেমিনি ইউজ করে হচ্ছে আপনি সাপোর্ট নিতে পারেন আরকি। তো এইভাবে প্রতিটা টপিক হচ্ছে ডে 1 থেকে ডে 25 বা 6 পর্যন্ত হচ্ছে কভার করা হয়েছে আরকি। তো আপনারা যদি এইটা ফলো করেন মোটামুটি ভাবে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে উইদাউট মানে আদার্স কোনো হ্যাসেল ছাড়া আর কি। তো আপনারা এটা ফলো করতে পারেন। দেন হচ্ছে লাস্টের দিকে রিভিশনের জন্য হচ্ছে কিছু জিনিস হচ্ছে ফাইনাল টাচ। তো এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু জিনিস করার জন্য আমি কিছু সাজেস্ট করে দিছি, যে অ্যাক্টিভিটির জন্য আপনি একটা নিজের উপর একটা টেস্ট নেবেন যে এই জিনিসগুলো আপনি পারতেছেন কিনা, বাইনারির জন্য এই জিনিসগুলো আপনি প্রপারলি পারতেছেন কিনা। যে এইগুলো যদি আপনি পারেন তাহলে আপনি মোটামুটি প্রিপেয়ার, যে না আমি এক্সামে বসার জন্য রেডি আছি আর কি। তো এইভাবে হচ্ছে ডে 29 পর্যন্ত যাবে। ডে 30 তে বেসিক্যালি হচ্ছে আপনার আগের জিনিসগুলো একটু চোখ বুলানো, চোখ বুলিয়ে হচ্ছে রিপোর্ট রিপোর্ট নিয়ে একটু চিন্তা করা যে আমার রিপোর্ট ফরম্যাটটা কেমন হবে। তো রিপোর্টের কিছু জিনিস হচ্ছে আমি যদি এখানে দেখাই, আহ, এখানে কিছু ফাইল থাকে। এইবার আসলে কোথায় আছে, এটা অ্যাক্টিভ করার পরে বলবে আছে এখানে এক্সাম লস প্র্যাকটিক্যাল শিডিউল এক্সাম ডাউনলোড টেমপ্লেটস আছে। এই যে ডাউনলোড টেমপ্লেটস এ যদি আমরা যাই, আমি জানি না এখন দিবে কিনা, যেহেতু এটা এক্সপায়ার হতে আছে দিচ্ছে। তো ডাউনলোড টেমপ্লেটস এ যখন আমরা যাব তখন হচ্ছে রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট ফরম্যাট, এসি কাউন্সিলের অফিসিয়াল রিপোর্ট ফরম্যাট গুলো এখান থেকে পাওয়া যায়। বাট আমার সাজেশন থাকবে আপনি আপনার মতো করে রিপোর্ট বানাইতে পারবেন, সেটাও সমস্যা নেই, তাদের যে দেওয়া ফরম্যাট সেটাও ইউজ করতে পারবেন। বাট সেখানে আপনার ডিটেলস গুলো একটু অ্যাড করে দিন, আর কনফিডেন্সিয়াল মার্ক করে দিন এবং ইসি কাউন্সিলের লোগোটা একটু অ্যাড করে দিন, তাহলে জিনিসটা একটু প্রফেশনাল দেখা যাবে যদি নিজে বানান আর কি। তো এইভাবে হচ্ছে দেন প্রতিটা জিনিস হচ্ছে আপনি সুন্দরভাবে এক্সপ্লেইন করতে হবে। ধরেন যে প্রশ্নটা একটু আগে বলছিলাম যে এরকম একটা ফাইল আছে এই মেশিনে, এই ফাইলের কন্টেন্ট কি। তো তখন আপনি এটা আসলে কি কি স্টেপে দিতে পারেন। তো প্রথমত হচ্ছে আপনি প্রশ্নটা দিবেন, দেন হচ্ছে আপনার যে আনসারটা, ধরেন আপনি পাইলেন ecouncil.com, এটা আপনার আনসার ওই ফাইলে কন্টেন্ট হিসেবে ছিল। তো তখন কি করবেন, এটা নিয়ে আসবেন আনসারে, আনসারে হচ্ছে এটা বসায় দিবেন। দেন নিচে দিবেন স্টেপস অথবা স্টেপস রিপ্রোডিউস। দেন হচ্ছে এটা দিয়ে ফার্স্টে দিবেন হচ্ছে কি আপনি কি করছেন, এনম্যাপ স্ক্যান দিয়েছেন এআইপি তে, এনম্যাপ স্ক্যানের কি রেজাল্ট আসছে এটা আসছে, এবং এনম্যাপ রেজাল্টে আপনি দেখলেন যে এমন একটা ভালনারেবল সার্ভিস আছে অথবা ভালনারেবল এমন একটা সিডি পাইছেন এখানে আপনি, যেটাতে হচ্ছে আপনি এক্সপ্লয়েট করার মতো। দেন হচ্ছে আপনি এটা হচ্ছে মেটাপ্লয়েট দিয়ে এক্সপ্লয়েট করছেন, সেটা একটা স্ক্রিনশট দিবেন। দেন হচ্ছে ফাইলটা রিড করছেন, সেটা স্ক্রিনশট দিবেন, যেখানে হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট সে ফাইলের যেখান থেকে আপনি কন্টেন্টটা পাইছেন সেটা যেন দেখা যায় এরকম ভাবে। তো এইভাবে হচ্ছে প্রতিটা জিনিস স্ক্রিনশট দিয়ে এবং প্রপার এক্সপ্লেনেশন দিয়ে হচ্ছে আপনি হচ্ছে রিপোর্টটা তৈরি করবেন, তাহলে হচ্ছে আপনার রিপোর্টে মার্ক কাটা না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং এলপিটিটা আপনার শিওরলি ইনশাল্লাহ পাবেন। তো এই হচ্ছে মোটামুটি ভাবে এক্সাম প্রসিডিউর এবং প্রিপারেশন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কি। হ্যালো। জি। আচ্ছা, আমার যে কোশ্চেন সেটা হচ্ছে এই যে আমাদের যে ইসে ভিপিএন দিবে নাকি হচ্ছে এটা মেশিন দিয়ে দিবে, লাইক লিনাক্স মেশিন যার মধ্যে হচ্ছে সব টেস্টিং বা কার্যক্রম করতে হবে। হ্যাঁ, আপনাকে একটা ভিপিএন দিবে। আপনি যদি ট্রাইহ্যাকমিতে নিজের মেশিন কানেক্ট করে প্র্যাকটিস করে থাকেন, সেখানে ওপেন হ্যাঁ। ভিপিএন এর একটা ফাইল দেয়, কনফিগ ফাইল দেয়। তো এরকম ভাবে আপনাকে এক্সামের জন্য একটা ফাইল দিবে, সেই ফাইলটা হচ্ছে আপনার মেশিনের সাথে আপনি কানেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, মানে আমার মেশিনই আমার পিসির যে লিনাক্স থাকবে ওইটার থেকেই আমি হ্যাঁ, হ্যাঁ, কাজ করব, জাস্ট ওরা ওদের ভিপিএন কানেক্ট করে আইপি তে। হ্যাঁ, হ্যাঁ। আপনার স্ক্রিন শেয়ার করা থাকবে তাদের গো টু সফটওয়্যারে এবং প্রক্টর থাকবে ফুল টাইম। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা আহ, এখন হচ্ছে যেহেতু আইপি দিয়ে কাজ করব ওদের মানে
কোশ্চেন যেমন ফ্ল্যাগ এর কথা বললেন, ফ্ল্যাগ সাবমিটের জন্য কি ওদের পোর্টালে আলাদা অপশন থাকবে? আর যদি কোনো লিনাক্স বা উইন্ডোজ মেশিন দেয় যেটাকে হচ্ছে প্রিভিলেজ করতে হবে, সেক্ষেত্রে কি আবার রুটে গেলেই হবে, নাকি আলাদা আবার কোনো ফ্ল্যাগ বা কোনো ভ্যালু, যেমন ভার্সন কি বা কিছু নাম কি ইউজার এই ধরনের কিছু দিতে হবে? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি করলেন? প্রথম মানে প্রশ্নটা প্রথম কোশ্চেনটা বললাম যে আহ, যদি আমাকে একটা মেশিন সলভ করতে বলে, লাইক উইন্ডোজ বা লিনাক্স, যেটা প্রিভিলেজ এসকেলেশন করতে বলছে, এখন কি আমি জাস্ট রুট পর্যন্ত বা অ্যাডমিনিস্ট্রেটরে গেলেই হয়ে গেল, নাকি হচ্ছে ওই ইউজারের নাম বা ভার্সন কত বা ফ্ল্যাগের ভিতরের যে ভ্যালুর যেটা বললেন যে সিটিএফ টাইপ, জি। তো এইগুলো যে পাবো এগুলো কি সাবমিট করার জন্য কি কোনো আলাদা পোর্টাল থাকবে, নাকি জাস্ট রুট বা অ্যাডমিনিস্ট্রেটরে গেলেই হয়ে গেল আচ্ছা, সলভ? যখন আপনাকে এক্সামটা সেশনটা অন হবে, আপনি যদি এখন বর্তমানে স্ক্রিনটা আমার দেখতে পারেন, লঞ্চ এক্সাম সেশন 1, ঠিক আছে? যখন আপনি এটা লঞ্চ করবেন তখন হচ্ছে আপনার এখানে একটা উইন্ডো ওপেন হবে যেখানে আসলে কোশ্চেন এবং আনসার সাবমিট করার ইয়াগুলো থাকবে, আনসার আপনি সেভ করে রাখতে পারবেন। কিন্তু এখানে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে আপনারা কেউ সাবমিট করবেন না ফার্স্ট সেশনে কোনো, ইভেন আপনার কোনো প্রশ্নের উত্তরও হচ্ছে ওইখানে রাখার দরকার নেই, আপনার এখানে সাবমিট করার দরকার নেই। প্রশ্নগুলো কপি করবেন, কপি করে হচ্ছে আপনার যে যে জায়গায় নোট নেন, সেটা হতে পারে আপনার নোশন, হতে পারে গুগল ডক্স, আদার্স কোনো নোট কিপিং কোনো সফটওয়্যার, সেখানে হচ্ছে প্রশ্নগুলো প্রথমে নিয়ে নেবেন যে এই হচ্ছে আমার কোশ্চেন। তো এগুলো নিয়ে হচ্ছে আপনি স্টোর করবেন আপনার ইনস্ট্রাকশন সবকিছু। তো দেন হচ্ছে আপনার এইটা খুব একটা দরকার নেই, এই এই এক্সাম পোর্টালটা এটা ওইভাবেই থাকবে। দেন ফার্স্ট সেশন শেষ হয়ে যাক, আপনার কোনো প্রশ্নের উত্তর সেখানে সাবমিট করার বা সেভ করারও দরকার নেই, ঠিক আছে? তো পরবর্তীতে কি করবেন, যে যে প্রশ্নগুলো যেভাবে সলভ করা দরকার, যে প্রসিডিউর মেনটেন করে হচ্ছে আপনি সলভ করবেন, সলভ করে হচ্ছে আপনার নোটে আপনি সবকিছু রাখবেন, আনসারও রাখবেন, প্রসিডিউরও রেখে দিবেন স্ক্রিনশট সহ। শেষ। তো পরবর্তীতে সেকেন্ড সেশনে গিয়ে হচ্ছে আপনি আপনার এক্সাম যে 53টা প্রশ্ন কমপ্লিট, আর আপনার এক্সাম শেষ হওয়ার পরে হচ্ছে আপনি প্রশ্নগুলো ওখানে হচ্ছে উত্তরগুলো সাবমিট করবেন আর কি। তো প্রথম হচ্ছে আপনার সাবমিশনের জন্য, আপনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সাবমিশনের জন্য এখানে অপশন থাকবে প্রতিটা প্রশ্ন ওয়াইজ, এবং প্রতিটা প্রশ্নের কত মার্ক সেটাও আমার জানা মতে মেনশন থাকে আর কি, 100 পয়েন্ট হতে পারে, 50 পয়েন্ট হতে পারে, এভাবে হচ্ছে মেনশন করা থাকে যে এই প্রশ্নের জন্য এত না এত পয়েন্ট, এই প্রশ্নের জন্য এত পয়েন্ট। তো আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার প্রায়োরিটি, যে 20 পয়েন্টের জন্য একটা প্রশ্ন আপনি ফার্স্ট সেশনে পারতেছেন না, আপনি স্টাক হয়ে আছেন, তো দেখা যাচ্ছে আপনি সেটাতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলতেছেন, বাট আর একটা সহজ প্রশ্ন আছে সেটা হচ্ছে 100 পয়েন্ট, আপনি ওইটাকে স্কিপ করে এই মুহূর্তে আপনি ওই প্রশ্নটাতে চলে গিয়ে ওই প্রশ্নটা সলভ করতে পারেন। তো অনেক সময় কি হয়, ফার্স্ট সেশনে এরকম হয় কিছু কিছু প্রশ্নে, আমি ওরকম সেম ইস্যুটা ফেস করছি এবং বেশ কয়েকজনের কাছ থেকে শুনছি। সেটা হচ্ছে যে সিটিএফ অথবা ওয়েব রিলেটেড কিছু কিছু চ্যালেঞ্জ থাকে, সেগুলো হচ্ছে ফার্স্ট সেশনে অনেক সময় এরকম আটকে যেতে পারে, ল্যাব অনেক বেশি ভারী হয়ে যাওয়ার জন্য বা দীর্ঘ সময় চলার জন্য হচ্ছে অনেক সময় এগুলো সলভ করা যাইতে যায় না, অথবা প্রপারলি আমাদের এক্সপেক্টেড যে রেসপন্স আসার কথা সেরকম রেসপন্স আসে না। তো সেই এরকম যদি কোনো সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে হয়, আমি বলবো ওই প্রশ্নটা আপনারা রেখে দেন। দেন যখন সেকেন্ড সেশনটা স্টার্ট হবে তখন আপনার পুরো ল্যাবটা হচ্ছে রিসেট রিসেট হবে বা ক্লিন ভাবে হচ্ছে আবার রান হবে, তো তখন হচ্ছে আপনি ওটা ট্রাই করতে পারেন। আর আরেকটা যে বললেন প্রশ্ন, সেটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনের ক্ষেত্রে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাবেন অথবা রুটে চলে যাবেন তখন আলটিমেটলি আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে এরকম আবার কোনো বাইন্ডিংস নাই বা এরকম কোনো সেগ্রিগেশন নাই যে আপনাকে স্পেসিফিক কোনো ইউজার দিয়েই হচ্ছে সেই ফাইলটা পড়তে হবে। যদি রুট, ইউজুয়ালি রুটের তো একটা সিস্টেমে কমপ্লিট বা ফুল অ্যাক্সেস থাকে, তো রুটে যদি আপনি যাইতে পারেন মোটামুটি হচ্ছে আপনার যত কন্টেন্ট বা ওই মেশিনের যত ফ্ল্যাগ বা বের করা সবকিছু আপনি পেয়ে যাবেন। তবে এইখানে কিছু কিছু ট্রিক্স আছে। ট্রিক্স কেমন, অনেক সময় কি হয় যে আমরা যখন ল্যাব সলভ করি ট্রাই হ্যাক নিয়ে অথবা সিটিএফ এ, যে আমরা প্রিভিলেজ এসকেলেশন করতে পারি না, যে প্রিভিলেজ এসকেলেশনটা বন্ধ করা, ঠিক আছে? এই ল্যাবগুলো তো অ্যাকচুয়ালি ইনটেন্ডেড ভাবে হচ্ছে ডিজাইন করা যে একটা স্পেসিফিক ওয়েতে আমাকে সলভ করতে হবে, এবং এটা এই জন্য করা হয় যে ওই স্পেসিফিক ওয়েটা বা প্রসিডিওরটা আমি অ্যাজ এ পেনিট্রেশন টেস্ট হিসেবে জানি কিনা, এটা হচ্ছে এক্সাম দিয়ে আসলে টেস্ট করা হয়। তো তখন কি করা হয় যে একটা মেশিনে হচ্ছে আপনাকে প্রিভিলেজ এসকেলেশন করার মতো কোনো ওয়ে রাখা হয় নাই, বাট এমন একটা ওয়ে রাখা হয়েছে যেটা দেওয়া হচ্ছে আপনি রুট হচ্ছে সেই ফাইলের ওনার এবং শুধুমাত্র রুটই হচ্ছে সেটা রিড করতে পারবে। কিন্তু আপনি এজ ইউজার হিসেবে এমন একটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে আপনি রিড করতে পারবেন। তো এটা কি হতে পারে, এটা হচ্ছে আমি যতটুকু মনে পড়ে সিপি কমান্ড দিয়ে, মানে কপি কমান্ড দিয়ে হচ্ছে
রুটের একটা ফাইলের কন্টেন্ট টেম্পোরারি কপি করে হচ্ছে একটা টেম্পোরারি ফাইলে রাখছিলাম। দেন হচ্ছে সেখান থেকে আমি আরেকটা ফাইলে হচ্ছে নতুন করে ক্রিয়েট করে সেই কন্টেন্টটা রিট্রিভ করছিলাম, আমি যে লো লেভেল ইউজার হিসেবে ছিলাম। তো দেন হচ্ছে এই নতুন ফাইলের তো ওনার আমি, এটা তো আমি করতে পারবো। তো আমি সিপি কমান্ড দিয়ে বা কপি কোনো একটা ভাবে হচ্ছে সেখান রোটের, মানে রোটে আমি যাইতে পারতেছিলাম না প্রিভিলেজ এক্সপ্রেশন করে, বা কিন্তু রোটের ওই ফাইলটার কন্টেন্টটা আমি কপি করে আমার নতুন একটা টেম্পোরারি ফাইল করে আমি নতুন একটা ফাইল হচ্ছে নিয়ে আসছিলাম। দেন হচ্ছে সেটা রেড করে সেটা আনসার করছিলাম। তো এরকম কিছু কিছু ট্রিক্স থাকে, তো এগুলো হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনের সময় হচ্ছে আপনারা স্টাডি করে বের করার চেষ্টা করবেন যে শুধুমাত্র লিন পিস বা উইন পিস, উইন্ডোজ মেশিন প্রিভিলেজ এসকেলেশনের জন্য আমরা উইন পিস ইউজ করি, লিনাক্সের জন্য লিন পিস ইউজ করি। শুধুমাত্র এই দুইটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা আরো টেকনিক দেখতে পারি। এই জিনিসগুলো হচ্ছে খুঁজে বের করা, বিশেষ করে হ্যাক ট্রিক্স নামে একটা ওয়েবসাইট আছে। তো সেখান থেকে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে অনেক কিছু প্রসিডিউর টেকনিক্স দেওয়া আছে আর কি, তো আমরা সেগুলো দেখতে পারি। ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ ভাই, পাইছি। এখন হচ্ছে আরেকটা যে বিষয়, যে রিপোর্ট সাবমিটিং এর যে বিষয়টা, আমরা যদি 2টা সেশনে পরীক্ষা দেই, তো ফার্স্ট সেশন শেষ হওয়ার পরে 3 দিন পরে সম্ভবত সেকেন্ড সেশন নেওয়া যায়। তো 2টা সেশন শেষ হওয়ার পরে কি 7 দিনের মধ্যেই রিপোর্ট দিতে হবে, নাকি হচ্ছে আগে বা পরে কোনো ব্যাপার আছে? বেসিক্যালি তারা 7 দিন মেনশন করে দেয়, বাট আপনার হচ্ছে 30 দিনের মধ্যে, অর্থাৎ প্রথম যে সময় হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ করছেন আপনি, ওইখান থেকে 30 দিন ধরেন, আপনি প্রথম সেশনটা 12তম দিনে দিছেন, সেকেন্ড সেশনটা 15তম দিনে দিছেন, পরবর্তী 15 দিনের মধ্যে আপনি ইউজুয়ালি আপনি রিপোর্টটা সাবমিট করতে পারবেন, যেহেতু আপনার ড্যাশবোর্ডের মেয়াদ থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে এক্সাম যখনই দেই কিন্তু ওই যে রিপোর্ট সাবমিশন 30 দিনের মধ্যে করতে হবে। হ্যাঁ, টোটাল 30 দিনের মধ্যে আপনার পুরো প্রসিডিওরটা শেষ করতে হবে আর কি। দুইটা সেশন বা Okay. একটা 24 ঘন্টা সেশন এবং রিপোর্ট সাবমিশন। আর একটা যেটা হচ্ছে, যদি আমরা যেহেতু 12 ঘন্টার একটা সেশন হবে, তো আমাদের তো উঠতে হতে পারে, যেমন খাবার খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আসলে প্রসিডিউরটা কেমন কি? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার যে প্রক্টর থাকবেন ওনার থেকে পারমিশন নিয়ে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য যেতে পারবেন। সেটা 30 মিনিট হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে, 2 ঘন্টার জন্য হতে পারে, আপনার ইচ্ছা, আপনাকে অ্যালাউ করবে সেটা। আচ্ছা, মানে আমি যে টাইমে যাব উনি কি বসেই থাকবে, নাকি উনি হ্যাঁ, হচ্ছে উনি ওই টাইম অলরেডি পরেই সেখানে আসবে থাকবে। আবার? না, উনি কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকবে। ইউজুয়ালি আমি যতটুকু বুঝতে পারছি বা আমি যতটুকু জানি, তারা একজন প্রক্টর এট এ টাইমে অনেক স্টুডেন্টের ইয়া করে আর কি, মনিটরিং করে। তো সে কন্টিনিউয়াস 12 আওয়ার্স সেখানে বসে থাকে। যে যখন যার সাপোর্ট দরকার সে তখন সাপোর্ট ওনাকে দেয়, তাকে সাপোর্ট দেয় আর কি। বেসিক্যালি উনি আপনার সাথে টেক্সট বেস বাট মেসেজের মাধ্যমে কথা বলবেন, প্লাস হচ্ছে প্রয়োজনে হচ্ছে সরাসরি ভয়েসেও কথা বলতে পারেন। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, যদি যেহেতু কম্পিউটারে আছি, বা যদি হঠাৎ করে কারেন্ট চলে গেল বা ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেল, তখন আসলে সমস্যা কেমন কি হতে পারে? আচ্ছা, আমি প্রথমেই মেনশন করছিলাম, আপনার মনে আছে কিনা, যে ফোন নাম্বার নিবে আপনার। না, আমি ছিলাম না দুঃখিত প্রথমে। আচ্ছা, ওকে। তো প্রথমে হচ্ছে যখন আপনি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করবেন, আইডেন্টি ভেরিফিকেশন করবেন আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে, তখন হচ্ছে আপনার মোবাইল নাম্বার নিয়ে নিবে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য। যখনই আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন উইদাউট এনি নোটিস, যে আপনি জানাচ্ছেন না যে আপনি, ইভেন আপনি আপনার ডিসপ্লের সামনে ক্যামেরার সামনে নাই, তো তাকে জানানো ছাড়া, তাও সে আপনাকে এখানে নক দিবে, এখানে কথা বলবে, যদি এখানে না পায় দেন হচ্ছে আপনার ফোন নাম্বারে কল করবে। এবং আপনি যদি কোনো কারণে বেরিয়ে যান, আমি ফার্স্ট সেশনে আমি বেরিয়ে গেছিলাম, সামহাও কোনো একটা ইস্যু হয়েছিল, উনি সাথে সাথে ফোন দিয়েছে আমাকে যে এনি ইস্যু বা কি হয়েছে ডিটেলস জানতে চাইছে। পরে আমি বললাম যে আমার এই নেটওয়ার্কের সমস্যা হয়েছে। দেন সে আবার কানেক্ট করছে, একটু পরে কানেক্ট করে দেন হচ্ছে ইয়া হয়েছে। তো আপনার ফোন আচ্ছা, নাম্বার নিয়ে নিবেন যদি এমার্জেন্সি প্রক্টর হয়। কি বাংলাদেশি থাকবে নাকি হচ্ছে অন্য দেশি থাকবে? না, না, বাংলাদেশি থাকবে না, এটা মানে 100% শিওর। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়ান থাকবে। আহ, মাঝে মাঝে দেশের অন্যান্য দেশেরও হইতে না পারে। সেটা না, আমি বলছি কথা কি বাংলাতে বলবে নাকি হচ্ছে ইংলিশে বলবে, জাস্ট ইন্ডিয়ান এতটুকু। তো বাংলা কথা বলবে না, ইংলিশে হ্যাঁ। বলবে যদি বলে, আর ওকে, মেসেজে ইংলিশ কমিউনিকেশন হবে। বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, অনেক আসলে অনেক কিছুই কনফিউশন ছিল, অনেক কিছু ক্লিয়ার হয়েছে, আরো আছে, আস্তে আস্তে হবে, সমস্যা নেই। আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের মাঝে একজন গেস্ট আছেন, উনি রিসেন্টলি এক্সাম দিয়েছেন আর কি। অর্ক ভাই, আপনি কি আছেন? যদি থাকেন আপনার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমি রিসেন্টলি এক্সাম দিয়েছি, আমি সার্টিফিকেট পাইছি হচ্ছে 5 তারিখ আর কি, অগাস্টে, এন্ড এলপিটি সহ। এন্ড আমার স্কোর ছিল হচ্ছে 96.4%।
এই আর কি। আমি ভাউচার পাইছিলাম হচ্ছে 25 জুন। দেন হচ্ছে আমি এক্সাম স্কেডিউল করছি হচ্ছে 21 জুলাই ফার্স্ট সেশন। এন্ড আমার সেকেন্ড সেশনের জন্য কোনো স্লট খালি ছিল না। ঠিক আছে, তো সেকেন্ড সেশনটার জন্য কোনো, যেহেতু মানে নেক্সট 7 দিনের মধ্যে আমাকে এক্সাম দিতে হবে ফার্স্ট সেশনের, বাট স্লট খালি ছিল না। নেক্সট 7 দিন না, নেক্সট 10 দিনের মধ্যে কোনো স্লট খালি ছিল না। তো পরে এটা নিয়ে অ্যাকচুয়ালি প্যানিক খাওয়ার কিছু নেই। মানে ওদের ইন্টারনাল যে কোনো ইস্যুর কারণে অথবা ওদের সার্ভারের যে কোনো ইস্যুর কারণে, সেটা এক্সাম টাইম হতে পারে, যে কোনো টাইম হতে পারে, ওদের কোনো প্রবলেমের কারণে যদি আপনার এক্সামে প্রবলেম আসে, ওটা নিয়ে আপনার প্যানিক খাওয়ার কোনো দরকার নাই। এটার ফুল মানে রেসপন্সিবিলিটি হচ্ছে ওদের। ঠিক আছে। সো আমি যে মেল করছিলাম ওদের হেল্প সেন্টারে। এন্ড দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমাকে হচ্ছে একটা স্লট বুক করে দেওয়া হয়েছে। সেটা ছিল যে 8ম দিনে, মানে পরীক্ষা ফার্স্ট সেশন 8 দিনে আর কি, মানে 29 জুলাই। তো আমার সেকেন্ড সেশন ছিল 29 জুলাই। এন্ড এর মাঝখানে আমি অলরেডি হচ্ছে ফার্স্ট সেশনে 1750, মানে বরাবর 70% মানে আনসার করে ফেলছিলাম। এটা অ্যাকচুয়ালি মানে ইন্টেনশনাল ছিল না। পরে যখন নাম্বার অ্যাড করতেছিলাম তখন দেখলাম যে মানে কেমন যেন এটা বরাবর একদম মিলে গেছে। 1750 হচ্ছে আপনার পাস মার্ক আর কি, 70%। সো তো আমি হচ্ছে কি করছিলাম যে আমি মাঝখানে যে গ্যাপটা ছিল আমার 2 সেশনের মাঝখানে, এর মধ্যে হচ্ছে আমি মানে রিপোর্ট বানানো শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, কারণ যেহেতু হচ্ছে আমার লাস্টে গিয়ে টাইম নেই, আমার ড্যাশবোর্ডের ডেডলাইন ছিল হচ্ছে 30 তারিখ, 30 জুলাই। দ্যাট মিনস 30 তারিখ আমার রিপোর্ট, মানে 30 তারিখের পর আমি রিপোর্ট সাবমিট করতে পারবো না। আর রিপোর্ট সাবমিট না করলে আপনার সার্টিফিকেট আসবে না। ঠিক আছে। সো আমার 29 তারিখে, তো আমি 29 তারিখে রিপোর্ট সাবমিট দিয়েছিলাম। তো আমি বাট রিপোর্ট বানানো শুরু করছি হচ্ছে আমি আহ ধরেন 22 তারিখ থেকে আমি শুরু করে দিয়েছি। মানে যতটুকু আমি আনসার করছি ওগুলো আমি অ্যাড করে ফেলছি রিপোর্টে। আর 29 তারিখ হচ্ছে আমি বাকি যেগুলো আনসার করছি ওগুলো রিপোর্টে অ্যাড করছি। আর আমার ধরেন কভার টভার এন্ড আদার্স পুরো রিপোর্টটা চেক টেক করা। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমি মানে ভেরিফাই করছিলাম। এন্ড অলসো হচ্ছে আমি মিরাজ ভাইয়ের থেকেও রিপোর্টিং এর জন্য হেল্প নিয়েছিলাম। এন্ড মেনি মেনি থ্যাঙ্কস টু মিরাজ ভাই, যে উনি আমাকে অনেক গাইড করছে রিপোর্টিং নিয়ে। মানে আমি অনেক কনফিউজ ছিলাম এটা নিয়ে। ঠিক আছে। সো 29 জুলাই হচ্ছে আমার সাথে মনোমের সাথে বসে হচ্ছে আমি রিপোর্টটা সবকিছু ঠিকঠাক করে দেন হচ্ছে মানে রিপোর্ট সাবমিট করছিলাম আর কি। ঠিক আছে। সো রিপোর্ট সাবমিট করার আপনার উইদিন 7 ডেজ, আপনার 1 সপ্তাহের মধ্যে হচ্ছে মানে আপনাকে একটা মেল করবে যখন আপনার রিপোর্ট সাবমিট হয়ে যাবে। রিপোর্টটা আপনাকে জিপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে। লাইক একটা সিঙ্গেল ফাইলে করবেন, পিডিএফ। দেন পিডিএফটাকে একটা জিপ বা একটা ফোল্ডারে ঢুকে ওটাকে কম্প্রেস করবেন, জিপে কম্প্রেস করবেন। ওরা ডট জিপ ছাড়া হচ্ছে আপলোড নেয় না। ঠিক আছে। তো আপনার এরকম হতে পারে আপনার জিপটা, ওখানে একটা সাইজ মেনশন করা থাকে রিপোর্ট সাবমিট করার সময়, দেখবেন ম্যাক্স 20 MB। ঠিক আছে। তো একটা কাহিনী বলেছে, অনেক সময় দেখা যায় আপনার রিপোর্ট, মানে আমাদের রিপোর্ট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি দেখা যায় 20 MB এর বেশি হয়ে গেছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল 24 MB লাগে কথা ছিল। তো আমি ভাবতেছিলাম এখন তো আবার প্রবলেম, এখন আবার আমি সাইজটা মানে কেমনে কমাবো। তো ওটা নিয়ে অ্যাকচুয়ালি মানে প্যানিক খাওয়ার কিছু নেই। ওইটা দেখবেন আপনি সাবমিট হয়ে গেছে। আপনি যখন সাবমিট করবেন ওই ম্যাক্স যেটা, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, মানে ম্যাটার করে না actually। ঠিক আছে। তো ওটা দেখবেন সাবমিট হয়ে গেছে, আর ওটা আপনাকে জিপ করে দিতে হবে। ওরা হচ্ছে জিপ সাপোর্ট করে আর কি ওখানে। তো দেন রিপোর্ট সাবমিট করার আপনার হচ্ছে নেক্সট 7 দিনের মধ্যে আপনার সার্টিফিকেট এসে যাবে। আমার সার্টিফিকেট আসছিল হচ্ছে 7ম দিনে। ঠিক আছে, মানে বরাবর 7ম দিন আসে। 5 তারিখ আমি সাবমিট করছিলাম 29 জুলাই। আমার সার্টিফিকেট আসে 5 আগস্ট রাতে। ঠিক আছে। তো দেখা হচ্ছে ফাইনালি হচ্ছে আমি সিপেন্ট এন্ড এলপিটি পাইছি আর কি। আর আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি হচ্ছে 10 দিনের মতো, মানে স্পেসিফিকলি সিপেন্টের জন্য আর কি। সিপেন্ট ফোকাস প্রিপারেশন নিয়েছিলাম 10 দিনের মতো। ঠিক আছে। আর এই আর কি মোটামুটি জানি। আর কারো কোনো আমার থেকে কোশ্চেন থাকলে আজ করতে পারেন। কি রিসেন্টলি 13 দিন আগে ভিডিও ছাড়ছিলেন ইউটিউবে? এক্স্যাক্টলি, আমি ওইটা আমি এক্সপ্লয়েটেড এই প্রোটেক্টেড। একটু আগে ভিডিওটা দেখছি। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমার জানি শেয়ার করা আছে, ওখানে রিসোর্সও শেয়ার না, করা আমি আছে। And আপনার ওই কথাগুলো মিলায়া হচ্ছে পাইলাম যে রেজাল্ট, তারপর হচ্ছে 10 দিনের প্রিপারেশন সব মিলায়া। হ্যাঁ, আমার ওই ভিডিওটা করার পর আমার মানে আমার পুরো ইনবক্স লিঙ্কডিন হাজার হাজার মানুষের শুধু মেসেজে ভরে গেছে। আমি ওদেরকে রিপোর্ট শেয়ার করতে গেছে আমি পাগল হয়ে গেছি। মানে রিপোর্ট বলতেছি মাথায় ঠিক আছে, ঠিক নোটস ভাই আমার। রিপোর্টটা আমি এটা আমারও দেন। না রিপোর্ট শেয়ার করি নাই, রিপোর্ট অনেকেই চাইছে কিন্তু আমি রিপোর্ট শেয়ার করি নাই। ও আচ্ছা নোটস আচ্ছা। আমি একটা ভিডিওতে মেনশন করছিলাম যে আমি সিপেন্ডের জন্য যে আমার যে নোটস বানাইছিলাম নোশনে, তো ওগুলো হচ্ছে আমার ড্রাইভে আপলোড করা আছে পিডিএফ করে। তো আমি ওই ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি সবাইকে হচ্ছে দিয়ে অ্যাক্সেস দিতে আর কি, যারা আমাকে নক করবে ভিডিওটা দেখে। তো মোটামুটি অনেক শেয়ার করা হয়েছে। এখনো স্টিল মানে কন্টিনিউয়াসলি রেগুলার মেসেজ আসতেছে যে ওরা সিপেন্ডের এক্সাম দিচ্ছে, নোটস গুলো যাতে শেয়ার করি। ঠিক আছে। তো আমি রেগুলার হচ্ছে অ্যাক্সেস দিতে আসছি আর কি। ঠিক আছে। অনেকে দেখলাম ইভেন প্রিন্টও করে ফেলছে আমার নোট গুলো, যে আমার থেকে খুবই সুন্দর লাগছে যে আমার নোট আমি প্রিন্টেড দেখতেছি। তো এই আর কি। হ্যাঁ, আর ওকে, কোনো থ্যাংক ইউ কোশ্চেন? অর্ক ভাই আপনার জার্নি শেয়ার ওকে, করার জন্য। তো আমি হচ্ছে আপনার যদি দেখেন চ্যাটে হচ্ছে আমি একটা লিংক দিছি হোয়াটসঅ্যাপ
গ্রুপে বা কমিউনিটি, তো এখানে যদি জয়েন করেন আমি ফাইলগুলো ওখানে দিয়ে দিব, ট্রাই করব মেইলেও দিয়ে দেওয়ার জন্য। এখানে যে 2টা ফাইল, ইভেন এই 4টা ফাইলই দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে। আর একজন প্রশ্ন করছেন এখন এক্সাম টাইম কতক্ষণ? এক্সাম টাইম হচ্ছে টোটাল 24 ঘন্টা সময় পাবেন আপনি। আপনি চাইলে একাধারে 24 ঘন্টা সময় নিতে পারেন, অথবা 2টা সেশন নিতে পারেন 12 ঘন্টা করে। আর এক্সামের প্রাইস আপনি যদি কিনতে চান, এটা অফিসিয়াল প্রাইস এখন $489। অ্যাপ্রুভ না করে, যদি অ্যাপ্রুভ না করে বলতে আমি এখানে আহ, যতটুকু বুঝতে পারছি না, হ্যাকার্স ফর হিউম্যানিটির কথা বলতেছেন। তো এখানে যদি অ্যাপ্রুভ না করে তাহলে তার কিছু করার নাই, তাহলে আপনি ব্রাউজারটা এখান থেকে পাচ্ছেন, আপনাকে পারচেস করতে হবে আর কি। আমার একটা কাহিনী হচ্ছে আমি 2টা ভাউচার পাইছি 2টা মিলে। উম, একটা দিয়ে পরীক্ষা দেন। হ্যাঁ, ওইটা সেকেন্ড অ্যাটেম্প্ট তো একটাই থাকবে নাকি? আপনি 2টাই পরীক্ষা দিতে পারবেন, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কি, আপনি চাইলেই এই ভাউচারটা শেয়ার করতে পারবেন না কারোর সাথে। কারণ আপনি যখন শেয়ার করবেন কারোর সাথে, সে যদি এক্সাম দেয় তার সার্টিফিকেট পাবে, ঠিক আছে, কিন্তু সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। ও আচ্ছা, না আমি বলতেছি আমাদের যে একটা মেইল থেকে তো একটা অ্যাটেম্পটই দেওয়া যাবে একটা ভাউচার থেকে। হ্যাঁ, একটা বছর থেকে একবারই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটের সমস্যা হলে সেকেন্ড অ্যাটেম্পটের জন্য ব্যাকআপ থাকলো। কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখেন আর কি। হ্যাঁ হ্যাঁ, 2টাই আজকেই করে ফেলবো। ভাইয়া, রিপোর্ট লেখার উপরে কি কোনো এক্সট্রা নাম্বার টাম্বার আছে? রিপোর্ট রাইটিং এর উপর এক্সট্রা নাম্বার নাই, বাট আপনি প্রপারলি যদি যেভাবে মানে বিষয়টা কি আমি একটু আগে যেটা বলতেছিলাম, যে কি কি স্টেপস ফলো করে হচ্ছে আপনি রেজাল্টটা পাইছেন, নাকি এটা জাস্ট আপনি কারো কাছ থেকে কপি পেস্ট করে দিচ্ছেন যদি সেম প্রশ্ন হয়ে থাকে। আর সবসময় সেম প্রশ্ন হয় না, মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় যে খুব রিসেন্ট এক্সাম হলে যে প্রায় সিমিলার কাইন্ড অফ প্রশ্ন থাকে। বাট আপনি যদি ওরকম ভাবে এনে দিয়ে দিচ্ছেন কিনা, এটা তারা যাচাই করার চেষ্টা করে আর কি। এবং আপনার অ্যাক্টিভিটি অনেক সময় চেক করা হয়, যদি তারা লক চেক করে যে আপনি আসলে প্রপারলি যেগুলো যেগুলো আপনি ক্লেম করতেছেন যে আমি এই স্টেপ ফলো করে হচ্ছে বের করছি, তারা সেটাও অনেক সময় চেক করতে পারে আর কি। তো ইউজুয়ালি রিপোর্টের জন্য কোনো নাম্বার নেই, বাট আপনি যদি প্রপারলি জিনিসগুলো ফলো না করে করে থাকেন, তাহলে হচ্ছে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, আরেকটা কথা, যদি 2টা সেশন দেওয়ার পর রিপোর্ট তৈরি করে সেক্ষেত্রে একটা 10 থেকে 12 দিনের মতো বা 7-8 দিনের একটা গ্যাপ পড়ে, তো যদি প্রথম যেগুলো দিছি ওগুলা কি জাস্ট ওই কম্পিউটারের মধ্যে কোনো ফাইলে সেভ করে রাখবো, জাস্ট কি কি করলাম, নাকি আহ, অন্য কোনো ফাইল ই করবো যাতে হচ্ছে, বা কাগজ কলমে নোট করব, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? নোট বলতে আপনি কি কাগজ কলমে নোট করার কথা বলছেন? নোট করবো বলতে আপনি যেটা বললেন যে মেশিন কিভাবে সলভ করলাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, এইটার উপরই তো হ্যাঁ, রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টটা ব্যাপারে আমি একটু কাঁচা, আমি বুঝি না রিপোর্টটা। তো সেক্ষেত্রে আমরা যে সলভ করলাম, তাহলে ইনুমারেশন থেকে শুরু করে এক্সপ্লয়েট পর্যন্ত, হুম, হুম। তো এই প্রসেসটাকে আমরা জাস্ট মানে ওই কোশ্চেন প্যাটার্ন হিসেবে কিভাবে করলাম, ওইটাকে ওই ওই 12 ঘন্টার মধ্যে কি আলাদা নোট করে রাখলাম, নাকি হচ্ছে বা সামনে একটা পেপার পেন নিয়ে ওইখানে করলাম? ইউজুয়ালি পেপার পেন তো আপনাকে রাখতে দিচ্ছে না। প্রথমত হ্যাঁ। আপনার স্ক্রিন থাকতে হবে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনি যা কিছু করবেন সবকিছু আপনার স্ক্রিনই করতে হবে। তো আমি যেটা বলবো, এখানে এত কমপ্লেক্স চিন্তা করার কিছু নেই। ধরেন আমি সিম্পল একটা জিনিস দেখাই, ধরেন আপনি রিপোর্টটা কিভাবে করতে পারেন। ধরেন আমি এখানে লগ আউট করলাম, ঠিক আছে। ধরেন এটা একটা প্রবলেম যে আমি কিভাবে লগ ইন করে এই এক্সাম এক্সাম পোর্টালটাতে যাব, এটা একটা প্রবলেম ধরেন এই মুহূর্তে। তো আমি কি করলাম, ধরেন এটাকে ছোট করে দেই, ছোট করে এটার আরেকটা টেবিল আমি এখানে দিই। হ্যাঁ, তো ধরেন এটা হচ্ছে আমার টাস্ক, আমি কিভাবে লগ ইন করে হচ্ছে এক্সাম এতে যেতে পারবো। তো এখন আমি ধরেন এখানে গেলাম, কি গুগল ডক্স এ যাই। ধরেন গুগল ডক্স এ গেলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড এক্সামের নোট। তো আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে শো শো হাউ টু ভিজিট এক্সাম পোর্টাল, ঠিক আছে, অথবা আম, বলো যে এক্সাম পোর্টালে, সিপেন্ট এক্সাম পোর্টালে
how many elements are in the CPANT exam portal available available for use exam আছে দিলাম একটা। এর মানে আমি যেটা বোঝাচ্ছি আপনাকে সেটা হচ্ছে আমরা যে এক্সামের ভিতর ক্লিক করে আমি দুইটা পার্থক্য দেখাচ্ছিলাম আপনাকে যে এটাতে 3টা অপশন আছে আর আমি যখন কিনছিলাম সেটাতে 5টা অপশন আছে। তো এটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে আনসার, ধরেন আনসার আমি জানি 3টা, একটু আগে দেখে আসছি তাই। কিন্তু এখন ধরেন এটা আমি দেখে আসছি আগে বা কারো কাছ থেকে হচ্ছে নিয়ে আসছি, ঠিক আছে? বাট এটা তো বেসিক্যালি আমার প্রুফ করতে হবে যেটা আমি বের করছি। দেন আমি লিখবো হচ্ছে স্টেপস টু রিপ্রোডিউস। এটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না, ঠিক আছে? তো এটা আমি সাজেস্ট করবো এই 12 ঘন্টার মধ্যে করে ফেলার জন্য। স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হচ্ছে আমরা এভাবে দিয়ে দিব স্টেপ টু রিপ্রোডিউসের মধ্যে 1 নাম্বার পয়েন্ট যে আই ভিজিটেড টু স্পেন। প্রথম হচ্ছে এটাতে গেছি, দেন হচ্ছে ধরেন আপনি যদি বেশি ডিটেলস চান যাতে এটা একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যে একটা সুন্দর করে নিন, আমি তাড়াতাড়ির জন্য এভাবে নিচ্ছি যে এখানে গেছি আমি প্রথমে, লিঙ্কটা দিয়ে সহ দিলে ভালো, যে গেলাম। তো এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে আমি এটাতে হচ্ছে লগ ইন করছি আমার ক্রেডেনশিয়াল দিয়ে। I have logged in using my credentials. ভাই ডুয়েল মনিটর কি ইউজ করা যায়? না, আপনি সিঙ্গেল মনিটর ইউজ করবেন, 2 মনিটর ইউজ করতে দিবেন আপনি। তো এই যে জিনিসটা ধরেন আমি হচ্ছে শেষ পর্যন্ত যাব, এটা স্লো দেখে আমি এখন স্কিপ করতেছি। তো এই পুরো জিনিসটা যখন করবেন এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই প্রশ্নের জন্য এটাই হচ্ছে আপনার সলিউশন, আপনি এইভাবে আর সাবমিট করবেন। স্ক্রিনশট যেগুলো নিব, যে টাস্ক শেষ করব এটার স্ক্রিনশট নিব, এটা কি হচ্ছে এক্সামের মধ্যেই নিব নাকি হ্যাঁ, পরে সুযোগ থাকবে? এক্সামের মধ্যেই নেবেন, কারণ এই জিনিসটা আপনার আবার তো ধরেন আপনি লগ ইন করে এই- একবার লগ আউট করে গেছেন, আমি লগ আউট করে গেছি এখন আমার টাইম লাগতেছে। ইসি কাউন্সিলের প্রতিটা জিনিস এরকমই, ল্যাব আরো স্লো থাকবে, মাঝখানে মাঝখানে এমন স্লো হবে যে আপনি ঢুকতেই পারবেন না। তো যখন যেটা করবেন তখন সেটা নিয়ে নেওয়া সাথে সাথে আচ্ছা মিস আচ্ছা করতে। আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে কোশ্চেন কি এই যে সে রিপোর্টের মধ্যে থাকবে? হ্যাঁ, কোয়েশ্চেন থাকবে এরকম ভাবে, আগে প্রশ্ন দিবেন আপনি, দেন আনসার দিবেন, দেন স্টেপস টু রিপ্রোডিউস, অথবা আপনি হাউ আই সলভ, অথবা আপনি যেভাবে দেন আর কি। ওকে, মানে জাস্ট এই প্যাটার্নে যদি রিপোর্ট তৈরি করি তাইলে এনাফ? হ্যাঁ, তাইলে আনা আচ্ছা দেন ঠিক হচ্ছে আছে ভাই। ফার্স্ট পেজে আপনার ইনফরমেশন দিয়ে দিলেন, এখানে ধরেন একটু এডিট করে এখানে বলে দিলেন কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল। দেন হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নাম দিয়ে দিলেন, স্পেস দিয়ে এই পাশে হচ্ছে আপনার বোল্ড নাম দিয়ে করে দিলেন। দিলাম, বড় করে হ্যাঁ, দিলাম, ডিজাইন বোল্ড করে করলাম দিলেন, আর একটা কি। লোগো অ্যাড করে দিলেন, এই আর কি। আপনি যেভাবে ফরম্যাট করেন আপনার ইচ্ছা। আচ্ছা, তো পরবর্তী হচ্ছে ধরেন আই হ্যাভ লগ ইন, দেন হচ্ছে আমি হচ্ছে এটা তো ভালো আসতেছে না, তো আমি এটা একটু বড় করে স্ক্রিনশট নেব যে আমি এখানে গেছি, যে আমার এখানে হচ্ছে লগ ইন করার পরে আমার ড্যাশবোর্ডে আমি দেখতে পাচ্ছি যে এখানে 3টা এলিমেন্ট আছে। এই, শেষ। এভাবে হচ্ছে প্রতিটা আপনাকে করতে হবে। তো অনেক ক্ষেত্রে হবে যে আপনার 12টা 14টা এবং 15টা পর্যন্ত স্টেপস হইতে পারে, কমপ্লেক্স যেগুলো যেগুলো হচ্ছে চেইন বার্নাবিলিটি আপনাকে দেখাইতে হবে করে এক্সপ্লেন করে। সেই ক্ষেত্রে দেখবেন যে 15টা 16টা স্টেপ হচ্ছে একটা একটা প্রবলেমের জন্য আপনার প্রায় 3 4 5 পেজ চলে যাচ্ছে আর কি, আপনার মাইক্রোসফট অফিস বা আপনি যেখানে নোট নেবেন। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো শেষ করতে পারি। আর যাদের ফাইলগুলো লাগবে তারা আমি চেষ্টা করবো মেইলে দিয়ে দেওয়ার জন্য, তাহলে সবাই পেয়ে যাবেন। আর যদি গ্রুপে অ্যাড হইতে পারেন, আমি গ্রুপের লিঙ্কটা একটু আগে দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিই। হ্যাঁ ভাই, বলতে পারেন জুবাইর ভাই। ভাইয়া ওই ভাউচারের বিষয়ে আসলে আমি একটু কনফিউজড, একটু ভাউচারের বিষয়টা একটু বললে ভালো হতো। হ্যাঁ বলেন, কি 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 বিষয়ে কনফিউজ? মানে এক্স্যাক্টলি ভাউচারটা কি, মানে আপনি যে প্রাইসটা বলছেন সেই প্রাইসেই কি ভাউচারটা নিতে হয় নাকি ভাউচারের বিষয়টা কি আসলে? বাউচার বিষয়টা হচ্ছে অফিসিয়াল প্রাইস $489। আপনি যদি এসি কাউন্সিলকে মেইল দেন, তারা হচ্ছে আপনাকে ফিরতি হচ্ছে একটা মেইল দিবে। আপনি যদি সরি অ্যাপ্লিকেশন করেন, এখানে যদি এসি কাউন্সিলে যান, আপনি এসি কাউন্সিলে যান এবং আপনি যদি সিপেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেন, যে সিপেন্ট যদি এক্সাম দিতে চান, ট্রেন সার্টিফিকেশন,
সার্টিফিকেশন দিয়ে হোভার করেন, এখানে দেখবেন যে আসে না। উনি মেবি ফ্রি ভাউচারটার কথা বলতেছেন। না, ফ্রি ভার্সনের কথা আমি বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে আহ পড়ে গেল সিকোয়েন্ট। আচ্ছা, penetration testing CEH সিকোয়েন্ট করি। আচ্ছা, এই সিকোয়েন্ট আপনি যখন এখানে যাবেন দেখবেন যে অ্যাপ্লিকেশন করার একটা ওয়ে আছে, একটা ফর্ম দেবে আপনাকে। ফর্মটা ফিল আপ করলে এই যে কোর্স ইনকোয়ারি, আপনি যখন এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন আপনাকে একটা মেইল দিবে। তো সেই মেইলে হচ্ছে বিস্তারিত লেখা থাকবে, প্রাইসিংটা দেওয়া থাকবে, এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস। এছাড়া হচ্ছে আপনি থার্ড পার্টি থেকে অনেক সময় কেনা যায়, বাট এই ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, বিশ্বস্ত থাকতে হয়। তো আপনি থার্ড পার্টির মতো কিনতে পারেন, ওই ক্ষেত্রে হয়তো বা অনেক সময় কমে পাওয়া যেতে পারে আর কি, বাট নট শিওর। তো সেই ক্ষেত্রে ভালোভাবে যাচাই করে নেবেন তারা আসলে কি কি দিবে, সবকিছু দিবে কিনা, ঠিকভাবে দিবে কিনা, এজেন্ট গুলো যাচাই করে নেবেন আর কি। আর আরেকটা অপশন যেটা আমি একটু আগে বলতেছিলাম সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে এসি কাউন্সিল থেকে একটা ইয়া চলতেছে, হ্যাকার্স ফর হিউম্যানিটি। তো এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখানে হচ্ছে সিপেনটা আপনাকে দিবে। তো এখানে এই যে 24 এই সেম জিনিসটা, 0 কস্ট 100% ইমপ্যাক্ট। তো এই জিনিসটা পড়বেন। তো অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ দিলে আপনাকে নিচে নিয়ে যাবে, এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা যদি আপনি ফিল আপ করেন, ফিল আপ করলে অনেক মানে খুবই সম্ভাবনা আছে যে আপনি ফ্রিতে পাবেন আর কি। বাট তারা যেটা চেক করে যে আপনার আসলে সাইবার সিকিউরিটিতে কতদিন আছেন, প্লাস হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা তারা ভিজিট করবে। যদি প্রপার তাদের কাছে মনে হয় তারা হচ্ছে আপনাকে ফ্রি ভাউচারটা দিবে আর কি। ফ্রি ভাউচারটা পাওয়ার জন্য কি কোনো এক্সাম দিতে হবে? না, এটার জন্য কোনো এক্সাম দিতে হবে না, শুধুমাত্র এই ফর্মটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা ফিল আপ করলে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মিরাজুল হক মিরাজ ভাইয়ের সাথে যদি কানেক্টেড থাকে এক্ষেত্রে কোনো বেনিফিট কি পাওয়া যাবে? আমার সাথে কানেক্টেড থাকবে বলতে এক্সাম ভাউচার পাওয়ার ক্ষেত্রে আমি কোনো বেনিফিট কথা বলতে পারতেছি না, কারণ আমি ইসি কাউন্সিলের সাথে অ্যাসোসিয়েট কেউ না। আপনি যদি এক্সাম প্রিপারেশন নিয়ে কোনো সাপোর্ট লাগে, বা আপনার যদি রিপোর্ট রাইটিং বা আদার্স কোনো কনফিউশন তৈরি হয়, সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু আমার নলেজ আছে সেটার ভিত্তিতে আপনি আপনাকে সাপোর্ট দিতে পারবো। জি, আমি কমিউনিটিতে, আপনি যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি ইয়ে করছেন ওখানে অ্যাড হয়েছি। তো জি। মোটামুটি আমার লিঙ্কডইন প্রোফাইলে আমি অনেক কিছুই শেয়ার করা আছে। আশা করা যায় তারা আহ, এই সার্ভিসটা হয়তো বা আমাকে নিতে দিবে। কিন্তু কাইন্ডলি আরেকবার একটু কি লিখে সার্চ দিব, একটু আমি আসলে কনফিউজ, একটু এটা যদি লিখে আমি দিতেন। লিঙ্কটা হচ্ছে দিয়ে দিয়েছি আপনাকে এইখানে চ্যাটে, আমি হচ্ছে ইয়াতেও দিয়ে দিতেছি। আমি সবকিছু হচ্ছে আপনাদেরকে মেইলে এবং হচ্ছে যে কমিউনিটি লিংকটা দিলাম এখানে হচ্ছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবকিছু। আপনি যে একটা জি জি জি। 30 ডেজ একটা কি চ্যালেঞ্জ বলছেন, ওইটা করলে কি মোটামুটি এটার জন্য প্রিপারেশন হয়ে যাবে? আমি এটা যেটা রেডি করছি এটা যদি আপনি মোটামুটি ভাবে কভার করেন ইনশাআল্লাহ আপনার এই পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন এটা কভার হয়ে যাবে, আপনি পরীক্ষায় পাস করতে পারবেন, এবার 90% স্কোর করা পসিবল আর কি। আর ধরেন ভাই এটা করছি, এখন করে তারপর একটা যাচাই করার কি আর কোনো ইয়ে আছে নাকি? আর যে যেহেতু আপনাকে প্র্যাকটিস রেঞ্জ দেয় নাই তারা অফিসিয়ালি, তো এইভাবে আসলে যাচাই করার ইয়া নাই, তো সেলফ আপনি অ্যাসেসমেন্ট যতটুকু আপনি বুঝতে পারেন আর কি, সেলফ অ্যাসেসমেন্ট করে যে আপনি আসলে কতটুকু প্রিপেয়ার। আচ্ছা, এই এই সেক্টরে অনেকদিন ধরেই আছি, বাট হয়তোবা এরকম সিলেবাস ওয়াইজ ইয়া করা হয়নি, বাট ট্রাইহ্যাকির অনেক রুম সলভ করা হয়েছে, বা কম্প্রোমাইজিং অ্যাক্টিভ ডিরেক্টরি যে মডিউলটা ওইটা পুরোটাই কমপ্লিট করা আছে। ওভারঅল মোটামুটি আমার কাভার আছে। এখন হয়তোবা একটা গাইডলাইনের প্রয়োজন, সেক্ষেত্রে ভাই আপনার সাথে কমিউনিটিতে অ্যাড থাকলে তো আমরা সাপোর্ট পাবো ইনশাল্লাহ নাকি? জি ভাই, এটা অবশ্যই এনিটাইম যে কেউ, শুধুমাত্র কমিউনিটি না, বাইরে থেকে আসলে আমি হেল্প করার ট্রাই করি। তবে আপনি যেটা বললেন আপনাকে আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি আসলে। আম, এখানে যারা আসলে জয়েন করছেন আমি জানি সবাই মোটামুটি সাইবার সিকিউরিটির সাথে অনেকদিন যাবত সম্পৃক্ত, এবং অলমোস্ট আমি দেখছি ফর্ম যারা ফিল আপ করছে তারা সবাই মোটামুটি, সবাই না হলেও প্রায় 70% উপর সিলেক্ট করছে যে আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই তাদের এক্সাম। তো এক্সামে যেহেতু অলরেডি শিডিউল করা অলমোস্ট, এখানে আমি সবাই ধরে নিচ্ছি যে যথেষ্ট এক্সপিরিয়েন্স সাইবার সিকিউরিটি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে কি, আমরা এক্সামের জন্য যতটুকু দরকার তার অলমোস্ট 50-60% উপরে জানি, কিন্তু অর্গানাইজ নাই আমাদের হাতে। তো এই যে আমি প্ল্যানটা করছি, জি এই জি, প্ল্যানটার মধ্যে যদি এক্স্যাক্টলি। আপনি দেখেন
যে এই যে আপনি nmap অবশ্যই ইউজ করতেন। nmap একটা বেসিক টুল যেটা ইউজ করতেই হয়। এখন আমি এখানে মেনশন করে দিয়েছি 4টা জিনিস। এখন আপনার কাজটা কি? আপনার কাজটা হবে এই জিনিসটা ধরে nmap দিয়ে আমি ওএস এনামোরেশন ওএস কিভাবে বের করতে পারি, হোস্ট নেমটা কিভাবে বের করতে পারি, এটার কমান্ড গুলো এক্স্যাক্টলি কি কি হবে, এই অনুযায়ী একটা নোট তৈরি করা। আর অর্ঘ্য ভাই তো নোটের কথা বলেই দিলেন। তো অর্ঘ্য ভাই নোটটা আমাকে দিয়ে দিন, প্রয়োজনে আমি হচ্ছে আপনার নোটের পিডিএফটা সাথে অ্যাড করে দিব রিসোর্সে। আচ্ছা ভাই, আর হচ্ছে কেউ যদি আমাকে মেল শেয়ার, আমি আমার হচ্ছে মেল অ্যাক্সেস দিচ্ছি আর কি, কেউ যদি আমাকে মেল শেয়ার করে তাহলে আমি অ্যাক্সেস দিয়ে দিতে পারবো আমার ড্রাইভে। আচ্ছা, আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে রাখবো, সমস্যা নেই। ঠিক কেউ যদি আছে আমাকে ভাই, mail আমরা দিয়ে হচ্ছে দিতে পারবো। মেলটা শেয়ার করতেছি আর কি চ্যাটে। হ্যাঁ, সমস্যা নাই। মেল শেয়ার করতে পারবো, সময় মিরাজ ভাইকেও অ্যাক্সেস দিয়ে রাখবো, উনিও আপনাদেরকে শেয়ার করে দিতে পারবে, কোনো প্রবলেম। অর্ঘ্য ভাই আপনার ওই মেইলটা আপনি দিয়ে রাখেন কাইন্ডলি। মেইল আচ্ছা, আমাকে আর অ্যাকচুয়ালি যদি কারো মেল কোনো করে প্রশ্ন নর্মালি থাকে, না পাইতে পারেন, তো দিয়ে দিচ্ছি। আচ্ছা ওরকম আমাকে দিন, সমস্যা হ্যাঁ নেই, আমি হচ্ছে দিয়ে দেবো না, এই সবগুলো একসাথে চেক করে দিয়ে দেবো সমস্যা নেই। ওকে ওকে। ওকে, কারো যদি আর কোনো প্রশ্ন থাকে, থ্যাংক ইউ আসলে সবাইকে সময় দেওয়ার জন্য এবং আজকে সেশনে জয়েন করার জন্য। ইনশাল্লাহ এটা নিয়ে একটা বড় প্ল্যান আছে, যদি সম্ভব হয় ইনশাল্লাহ সবকিছু গুছাইতে পারি, তাহলে হচ্ছে এটা নিয়ে একটা প্রোগ্রাম বের করার চিন্তা ভাবনা আছে, যদি সবকিছু গুছাই উঠতে পারি আর কি। তো সেটাতে জয়েন করলে আরো ডিটেলস হচ্ছে আমার চিন্তা ভাবনা হচ্ছে, যেহেতু ল্যাবের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, তো ল্যাবটা ডেভেলপ করা যায় কিনা কোনোভাবে। তো যদি যে প্রবলেম গুলো আসলে এক্সামে থাকে ওইটার সিমিলার টাইপ অফ কিছু প্রবলেম দিয়ে হচ্ছে আমরা যদি একটা ল্যাব ডেভেলপ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের প্র্যাকটিস করে গেলে তাহলে হচ্ছে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ভাই লাস্ট একটা কোশ্চেন ছিল যে জি। ভাউচার ধরেন পাইলাম, বাট আমার প্রিপারেশন ওভারঅল নিতে হয়তো বা আরো কিছুদিন সময় লাগছে, জি। সেক্ষেত্রে এটা মার্চ করব কিভাবে টাইমটাকে? আচ্ছা, যেহেতু মেনশন করেছে 30 ডেজ, এখানে আসলে মার্কস করার মতো তেমন কোনো ওয়ে নেই, বাট আপনি মেইল দিলে অনেক সময় হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে। যেমন আমি একজন পেয়েছি এরকম যে সে হচ্ছে মেইল করেছিল, তাকে 15 ডেজ এক্সটেন্ড করছে, তার 30 ডেজ এর যে উইন্ডোটা সেটা 15 ডেজ পর্যন্ত এক্সটেন্ড করছে আরো, অর্থাৎ 45 ডেজ টোটাল সে টাইম পাইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাদের উচিত হবে খুব দ্রুতই ভাউচারের জন্য অ্যাপ্লাই করা, যদি দিতেই চাই। হ্যাঁ, বাচ্চাদের জন্য যত দ্রুত করা যায়, কারণ আম, সবকিছু একটা লিমিট থাকে, হয়তো বা একটা লিমিট, যেমন আইসি স্কোয়ারের সিসিটা 1 মিলিয়ন লিমিট ছিল, সেটা কভার হয়ে গেছে এবং সেটা অফ করে দিয়েছে, এখন আর ফ্রিতে পাওয়া যায় না। তো এটাও তো আজীবন ফ্রি থাকবে না, এটাও অফ হয়ে যাবে মোস্ট প্রবাবলি। তো অ্যাপ্লাই করে ফেলেন, যদি পাওয়া যায় তাহলে তো ভালো, ফ্রিতে আপনার $500 মতো বেঁচে গেল, অনেক টাকা। জি জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে লিঙ্কডইন অথবা মেইলে অথবা যেভাবে যোগাযোগ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম।